বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্রের তালিকায় নাম লেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেবের নেতৃত্বে আজ ঢাকাস্থ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মহাসমাবেশ। ইসলামী আন্দোলনের আমিরের উদারতা আন্তরিকতায় মুগ্ধ হয়েছে বাংলাদেশের। আসসালামু আলাইকুম। খেলা জমে গেল, একদম জমে ক্ষীর হয়ে গেছে, একদম ক্ষীর। আসলে খেলার জন্য তো দুইটা দল লাগে, তাই না? একা একা তো আর খেলা যায় না। এখন ক্লিয়ার আমাদের কাছে বাংলাদেশের দুইটা দল খেলতে যাচ্ছে। কালকে চরমনায় পীর যে সমাবেশ করেছেন, সেই সমাবেশে তিনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন, যে আসলে সব রাজনৈতিক ঐক্যর তিনি নিয়ে গিয়েছেন এবং তিনি, আমি বলবো, একটা রাজার ভূমিকা তিনি পালন করেছেন। অর্থাৎ এই মুহূর্তে চরমনায় পীর এই ঐক্যের জন্য যে ভূমিকাটা পালন করতে, হয়তো এটা ইতিহাস হয়ে থাকবে। এই বিষয়ে আরো বিশ্লেষণ করব। এর আগে চরমনায় পীরের এই সমাবেশটি এবং ঐক্যের জন্য তার এই চেষ্টাকে নিয়ে গুরুত্বপূর্ণ দুইটি আলোচনা শুনব। বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্রের তালিকায় নাম লেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেবের নেতৃত্বে আজ ঢাকাস্থ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মহাসমাবেশ। ইসলামী আন্দোলনের আমিরের উদারতা আন্তরিকতায় মুগ্ধ হয়েছে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মে বিশ্বাসী জাতীয় নেতৃবৃন্দ। তার ব্যবহারে মুগ্ধ হয়েছে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, পুলিশ সহ আজকের এই আয়োজনে উপস্থিত সকল লক্ষ লক্ষ তরুণ যুবক জনতা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের অন্যতম একটি সেরা রাজনৈতিক দল, যেই দলটি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকলেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব পর্যায়ে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আবার বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছে এই ইসলামী আন্দোলনের সংগঠনের জন্য। এই সংগঠনটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক ছিলেন। এ সংগঠনের নেতারা সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে তারপরে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করতে সাহায্য করেছিলেন। আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সুনিপুণ পরিকল্পনায় মাধুর্যতা, সৌন্দর্যতা, আদর্শ, স্যাক্রিফাইস সব কিছু বিবেচনা করলে, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সভা সমাবেশ বিবেচনা করলে এ যাবৎকালের সেরা একটি সমাবেশ উপহার দিয়েছে চরমনায়ের পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের জন্য শিক্ষার, বাংলাদেশের রাজনীতির জন্য শিক্ষার, এদেশের ঐক্যবদ্ধ হতে চাওয়া মানুষদের জন্য শিক্ষার। আজকের এই সমাবেশে বাংলাদেশের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, পূর্বে এরকম একই বড় সমাবেশে এই রাজনৈতিক সংগঠনগুলোকে একত্রে বসতে দেখার নজির এখন পর্যন্ত নেই। ঘরোয়া পরিবেশে হয়তো জামাতকে দেখেছেন চরমনায়ের সাথে মিটিং করতে, হয়তো ইসলামী আন্দোলনের অফিসে দেখেছেন অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে মিটিং করতে, অন্য রাজনৈতিক দলের অফিসে হয়তো দেখেছেন চরমনায়ের কোনো প্রতিনিধিকে যেতে, কিন্তু ভর মজলিসে লক্ষ লক্ষ মানুষের উত্তাল তরঙ্গের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এরকম উপস্থিতি মূলক সমাবেশ এই প্রথম বাংলাদেশে চরমনায়ের পীর দেখিয়ে দিলেন। আমি তাকে বলি, তিনি এখন আর বাংলাদেশের জাতীয় নেতায় রূপান্তরিত হই তার নেতৃত্ব ক্ষান্ত হয়নি, বরং আমাকে উদাহরণ দিতে মনে চাচ্ছে সেই সুলতানিয়াত। আপনারা জানেন তুরস্কের সুলতানদের যে ব্রড মেন্টালিটি নিয়ে যে ঐক্যের প্রবণতার পরিচালনা করে থাকেন, তথা রাজিব তাইয়ব এরদোগানের যে ফর্মুলা, সেরকম একটি ফর্মুলার মধ্যেই চরমনায়ের ইসলামী আন্দোলন এবং পীর সাহেব ভূমিকা পালন করছেন বলে মনে হচ্ছে। তাদের স্টেজের সাজসজ্জা, ডেকোরেশন, ম্যানেজমেন্ট, তাদের উপস্থিতি, প্রত্যেকটি মানুষের সকল কার্যক্রম এমনভাবে পরিচালিত হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। আমি বিশ্বাস করি আজকের এই চরমনায়ের এই মহাসমাবেশ থেকে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের শেখার আছে অনেক কিছু। আমরা কেউ কারো চাইতে বড় নয়, কিন্তু আমরা প্রত্যেকের কাছ থেকেই ভালো জিনিসগুলো পিক করতে পারবো। আমি নিজে অভিভূত হয়েছি যে ইসলামী আন্দোলনকে অনেক রাজনীতিবিদরা
কটূক্তি করতে গিয়ে ধর্মভিত্তিক দল মনে করে ইগনোর করার চেষ্টা করেন, সমাজের বড় বড় মিডিয়াগুলো থেকে ইগনোর করার চেষ্টা করেন, রাজনৈতিক টকশোগুলো থেকে ইগনোর করার চেষ্টা করেন, তাদের জন্য আজকে দৃষ্টান্ত রেখে গিয়েছেন এই চরমনায়ের পীর সাহেব। কি সুন্দর বক্তব্য, নেই কোনো হিংসা, নেই কোনো প্রতিহিংসা, ঐক্যের আহ্বান, বাংলাদেশের সমগ্র মানুষকে নিয়ে দেশ গঠনের জন্য ঐক্যের আহ্বান, ইসলামিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান, উদারতার ভিত্তিতে। সেখানে থাকবে না কোনো মাসলাকের ইস্যু, সেখানে থাকবে না কোনো নতুন নতুন ভেদাভেদ, সেখানে থাকবে না কোনো কে আকীদা কোন কারণে কোন জায়গায় কে কি করছে, সব কিছুকে ভুলে গিয়ে একটি ইস্যুতে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং সমাজনীতিকে সুষ্ঠু সুন্দর ধারায় সৎ মানুষদেরকে নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের যে বিরল দৃষ্টান্ত দেখালেন চরমনায়ের পীর আজকের এই সমাবেশে, আমি তাকে স্যালুট জানাই। তিনি স্যালুট পাওয়ার যোগ্যতা রাখেন। বাংলাদেশের ইতিহাসে এরকম সুশৃঙ্খল সমাবেশ আমাদের জন্য অনেক কিছু আগামী দিনের শিক্ষার আছে। তাদের মঞ্চের সাজসজ্জা দেখেন, সারি সারি নেতারা, জাতীয় নেতৃবৃন্দ 20 ফিট পিছনে লম্বা লাইন দিয়ে বসে আছে। যে বক্তব্য দিচ্ছে তিনি শুধু সামনে যাচ্ছেন। কি সুশৃঙ্খল, বৃষ্টি হচ্ছে, রৌদ্রর তাপ, কোনো কিছুই তাদের কর্মীদেরকে টলিয়ে রাখতে পারেনি, দমিয়ে রাখতে পারেনি। যখন বৃষ্টি হচ্ছে, কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য চরমনায়ের পীর সাহেবের ভাই আজকের নায়েবে আমির ফয়জুল করিম সাহেব যখন নিজে বৃষ্টিতে ভিজে তার কিছু লোকজন নিয়ে সামনে মিছিল তুললেন, মনে হচ্ছে যেন সমগ্র সোহরাওয়ার্দী উদ্যানের বালু কণা পর্যন্ত সেখান থেকে টকবক করে দাউ দাউ করে জ্বলে উঠে তাকবীরের ধ্বনিতে ঐক্যবদ্ধ হয়েছে। যখন তার বক্তব্য শুনতেছিলেন, বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মনে হয়েছে একেবারে শুনশান নিরাপদা হয়েছে। এরকম একটি ঐক্যবদ্ধ হওয়ার বক্তব্য আমি আমার জীবনে কোনোদিন চরমনায়ের এরকম মঞ্চ থেকে আমার কাছে আসে নাই। আজ তারা আকাশের নক্ষত্রে রূপান্তরিত হলেন। এদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের মানুষরা ঐক্য চায়, ঐক্য চায়, ঐক্য চায়। হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা ঠেলে ফেলে ঝেড়ে দিয়ে ভালো আদর্শ বাংলাদেশ গঠন করতে চায়। আর সেজন্য সৎ রাজনীতিবিদদেরকে সামনের দিকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি বলে মনে করি। সে কারণেই আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশকে আমি সাধুবাদ জানাতে বাধ্য হচ্ছি। শুধু বাধ্য নয়, আমি স্যালুট জানাতে বাধ্য হচ্ছি। আজকের কি তাদের সমস্যা ছিল দেখেন, কোনো জায়গায় সমস্যা নেই। এত বড় সমাবেশ, রাস্তাঘাটে কোনো জায়গায় বড় ধরনের বিড়ম্বনা তৈরি হয়নি। ভলান্টিয়াররা কাজ করেছে, সার্ভিস দিয়েছে। বড় বড় নেতারা প্যান্ডেলের সামনে, মঞ্চের সামনে, বড় বড় পীর মাশায়েখ আলেমরা কোনো ধরনের কোনো কিছুর পদ পদবীর তোয়াক্কা না করে তারা ফ্লোরে বসে গিয়ে, মাটিতে বসে গিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা আর কোথায় পাবেন? অনেক সমাবেশ বৃষ্টি হলে পন্ডুল হয়ে যায়, কর্মী ধরে রাখা যায় না। এই চরমনায়ের আজকের সমাবেশে একটা কর্মী এই ময়দান থেকে যায়নি। তাহলে এই ঐক্য, এই স্পিরিট যদি ধরে রেখে তারা সামনের দিকে এগিয়ে যায়, তাহলে এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কারা আসে নাই বলেন? দু একটি দল বাদে এই সমাবেশে অংশগ্রহণ করেছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টির মহাসচিব, জামায়াতে ইসলামের সংগ্রামী মহাসচিব অংশগ্রহণ করেছে তাদের নায়েবে আমির, অংশগ্রহণ করেছে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল, মামুনুল সাহেবদের দল, এরকম খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এবং তিনি নিজে অংশগ্রহণ করেছেন। এনসিপির মহাসচিব অংশগ্রহণ করেছে, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। এখানে কারো কোনো কার্পণতা ছিল না। এখানে অংশগ্রহণ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা এসে বক্তব্য দিয়েছেন। তিনটি ইস্যুকে সবাই ঐক্যবদ্ধভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। এক, এদেশে শেখ হাসিনার সকল গুম, হত্যা, রাহাজানির বিরুদ্ধে বিচার করতেই হবে। দুই, আমাদেরকে সংস্কার করতেই হবে।
53 বছরে 54 বছরে দেশের কোনো সংস্কার হয়নি, পরিবর্তন হয়নি। সেই সংস্কার আজকের এই সমাবেশের অন্যতম উদ্দেশ্য ছিল 3 পিয়ার পদ্ধতির নির্বাচন, যেই নির্বাচন করলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তারা আগামী দিনের সোনার বাংলাদেশ দেখতে পাবে, তাদের প্রতিনিধিরা সংসদে যাবে। সেই 3টি দাবি ছিল যুগোপযোগী দাবি। চরমনায়ের পীর যখন বক্তব্য দিচ্ছিলেন, মনে হচ্ছিল যেন তিনি কোনো একটি সনদ বর্ণনা করছেন, তিনি কোনো একটি চুক্তি বর্ণনা করছেন। মনে হচ্ছিল যেন তিনি আগামীর বাংলাদেশের রূপরেখা বর্ণনা করতেছিলেন। এরকম বাংলাদেশই আমরা চাই। আমরা সংকীর্ণ কাউকে চাই না, আমরা বৃহত্তর হৃদয় নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কি জামাত, কি চরমনাই, কি হেফাজত, কি কওমি, কি আলিয়া, কি অন্য দল, সবাই মিলে ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখতে চাই। সেই স্বপ্নের সারথি হয়ে থাকলেন চরমনায়ের পীর সাহেব কেবলা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাকে সম্মান করে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য এখানে আমার সেই ভক্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে যে অনার করেছেন, এখানে ঢুকতে বের হতে আপনারা যে যেভাবে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। এরকম সম্মেলনে দাওয়াত না পেলেও গিয়ে উপস্থিত হওয়া এটা ইমানি দায়িত্ব। এই সম্মেলনগুলো দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য আমাদের কর্তব্য এই সম্মেলনগুলোকে সফল করার। আগামী দিনেও এই বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা যখন সম্মেলন করবে, সমাবেশ করবে, সেই সমাবেশগুলোতে আপনারা দলমত নির্বিশেষে উপস্থিত থাকবেন, সেটাই আমার প্রত্যাশা। আজকের এই ঐক্য সূচনা করতে যারা যারা অবদান রেখেছেন, বিশেষ করে ইসলামী দলগুলোর ঐক্য সূচনার অগ্রণী নায়ক ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির এবং চরমনায়ের পীর রেজাউল করিম সাহেব যখন যৌথভাবে বৈঠক করেছেন এবং শফিক সাহেব যখন চরমনাইতে গিয়েছেন, দ্বার উন্মুক্ত হয়ে গিয়েছে। জামাত ইসলামের নেতৃবৃন্দকে আমি সেজন্য ধন্যবাদ জানাই। পীর মাশায়েখদের কাছে গিয়েছেন, ছুটেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনার পক্ষে কিংবা বিপক্ষে প্রত্যেকটি মানুষের কাছে ইসলামিক এই মার্কাজগুলোর দাওয়াত এবং কর্মপদ্ধতি তারা বিস্তার ঘটাবে, সেই প্রত্যাশা সবসময় করি। চরমনায়ের এই সমাবেশকে কেন্দ্র করে 6 জন মানুষ নিহত হয়েছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। শহীদের এই রক্তের বিনিময়ে বাংলাদেশের সংসদ থেকে শুরু করে প্রত্যেকটি জনপদে ইসলাম, দেশ, মানবতা এবং একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখার নেতৃত্ব তৈরি করে দিক, সেই প্রত্যাশাই করছি। প্রত্যাশা করছি হিংসা বিভেদ ভুলে গিয়ে, একে অপরকে খোঁচাখুচি ভুলে গিয়ে, কাঁধে কাঁধ দিয়ে, বুকে বুক মিলিয়ে আগামীর সুন্দর সফল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি আমি ক্ষুদ্র এই মানুষটি। আসুন চরমনায়ের এই প্রোগ্রামকে আমরা যেমন সাধুবাদ জানাবো, পাশাপাশি এই প্রোগ্রামকে সফল করতে যে সকল ভলান্টিয়ার, পুলিশ বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ, আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক এবং চরমনায়ের পীর সাহেবের মুরিদ, শুভাকাঙ্ক্ষী, আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীর সমাবেশগুলো আবার প্রতিষ্ঠিত হোক। নতুন জমে ক্ষীর হয়ে গেছে, একদম ক্ষীর। আসলে খেলার জন্য তো 2টা দল লাগে, তাই না? একা একা তো আর খেলা যায় না। এখন ক্লিয়ার আমাদের কাছে বাংলাদেশের 2টা দল খেলতে যাচ্ছে। একটা দলের নাম ইসলামিক ঐক্য জোট, আরেকটা দলের নাম বিএনপি ঐক্য জোট। হ্যাঁ, বিএনপির সাথে অনেক দল আছে ভাই, দলের তো অভাব নাই বাংলাদেশে। আমার মনে হয় শখানিক দল আছে। ওই যে এক সাংবাদিক ভাইরে দেখলাম দলের অফিস খুঁজতে খুঁজতে বেডরুমে যায় অফিস পাইছে। আর ওই দলের যে প্রধান, ও আবার ওই বাড়ির সামনে একটা হোটেলে বাকিতে ভাত খায়, ওই হোটেলে বসেই ইন্টারভিউ দিছে। এই হলো বাংলাদেশের দলের অবস্থা। এগুলো হলো সব বাদাইমা দল, জানেন? বাদাইমা দল। একটা অফিস নেয়, 6টা চায়ের কাপ কিনে আর 2টা পানির গ্লাস কিনে, একটা পিয়ন রাখে, মাসে 5,000-6,000 টাকা ধরায় দেয়, তাও দেখা গেল যে 3 মাসের বেতন পায় না। এই হলো অফিসের অবস্থা। এই দলগুলোর কারণ কি জানেন? আমরা তো বুঝি এগুলো কোনো দল না, কিন্তু যে বিদেশিরা যখন খবর প্রচার করে মানে বিদেশিরা যখন বলে যে ওই দলের সাথে এতগুলা দল আছে, মানে ওরা হলো 40 জন মিলে একটা দল, এরা 30 জন মিলে একটা দল, এরা 15 জন মিলে একটা দল।
আর ওই 40টা শোনা যায় তো ভাই, বিদেশিরা মনে করে আরে বাপরে বাপ, বাংলাদেশের 40টা দলের পিছনে। আসলে ওই দলের মধ্যে তো ওই যে 6টা চায়ের কাপ কিনছে, এটাই ইনভেস্ট, আর 2টা গ্লাস, ওরকম দলও তো আছে। কিন্তু বিদেশিরা মনে করতেছে 40টা দলের পিছনে, আরে বাপরে বাপ, এ তো বিশাল ব্যাপার। ফাও রাজনীতি, বুঝছেন, এই ধোকামি রাজনীতি চলে আসতেছে এই দেশে বারবার। ফাও রাজনীতি আর কি, বুঝছেন, ধোকামি রাজনীতি। যাই হোক, একটা গল্প দিয়ে আজকের মূল কথা শুরু করি। অধ্যাপক ক্লাস নিচ্ছিলেন, উনি চক দিয়ে ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখছিলেন। হঠাৎ পিছন থেকে শীষের আওয়াজ আসে। ঘুরে জিজ্ঞেস করে, কে শীষ দিল রে? কেউ কোনো উত্তর দেয় না, সবাই চুপ। আবার কিছু লিখতে গেলেন, আবার শীষ। আবার ঘুরে জিজ্ঞেস করলো, কে শীষ দিচ্ছিস? দাঁড়াও। কেউ দাঁড়ায়ও না, কেউ কোনো কথাও বলে না। আবার লিখতে গেছে। তৃতীয়বার যখন শীষটা আসলো, উনি চকটা টেবিলের উপরে রেখে বলল যে আজকে কোনো ক্লাস নেব না, কিন্তু এখনো ক্লাস শেষ হওয়ার জন্য বাকি 21 মিনিট। 21 মিনিট তোমাদের সঙ্গে একটা গল্প বলবো আমি। আমার একদিন খুব মন খারাপ ছিল, অধ্যাপক বলতেছে, খুব মন খারাপ। তো আমি নিজেই গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম রাত্রে, তখন মাঝরাত। গাড়ি চালাচ্ছি, কোথায় যাব নিজেও জানি না, যেহেতু আমার মন খারাপ। হঠাৎ দেখি এক বৃদ্ধা মা রাস্তায় ভারী বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা তার কাছে নিয়ে জিজ্ঞেস করলাম যে মা, আপনার কোনো সাহায্য লাগবে? উনি খুশি হলেন, গাড়িতে উঠলেন এবং ওনাকে নামিয়ে দেওয়ার জন্য ওনার গন্তব্যে নিয়ে যাচ্ছি। কথা হতে হতে একটা টাইমে বুঝলাম উনি আমাকে চিনেন। আমি যে অধ্যাপক, মানে স্যার বলতেছে যে আমি যে অধ্যাপক, আমাকে উনি চিনতে পারছে। তারপর বৃদ্ধা মা বলতেছে, আমার একটা ছেলে আছে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি চাই আপনি ওকে একটু মানুষ বানাবেন। ও আমার কথা শোনে না, খুবই দুষ্ট, আমার কোনো কথাও শোনে না, আমাকে কোনো রকম হেল্পও করে না। সারা দিন পাড়ার যত মাস্তান ছেলেরা আছে ওদের সঙ্গে ঘোরাফেরা করে, এবং আমার কানে এমন বিচারও আসছে যে মহল্লায় সে চাঁদাবাজিও করে। আমি চাই আপনি একটু ওকে মানুষ করবেন, আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনারই ছাত্র। তখন অধ্যাপক জিজ্ঞাসা করে, কি নাম তার? নাম বলেন, অবশ্যই আমি চেষ্টা করব তাকে মানুষ করার। তখন বৃদ্ধা মা বলতেছে, আমি নাম বলবো না, আপনি তাকে চিনে ফেলবেন, ও সারাক্ষণ শীষ দেয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ক্লাসের সবাই ঘুরে তাকাইছে ওই ছেলের দিকে, যে ছেলে এতক্ষণ শীষ দিতেছিল। ওই শীষ দেওয়া ছেলের দিকে সবাই ঘুরা তাকাইছে। অধ্যাপক এখন তার কাছে যায়, কানটা ধরে বলতেছে, তুমি কি মনে করছো আমি যে অধ্যাপনা করতে আসছি আর আমার যে ডিগ্রিগুলা, এগুলো আমি গাধার মার্কেট থেকে কিনে আনছি? তোমার কি তাই মনে হয়? হ্যাঁ ভাই ব্রাদার, আমাদের এনএস স্যারের ডক্টরের ডিগ্রিগুলা কি উনি গাধার মার্কেট থেকে কিনে আনছে? হ্যাঁ, এই যে নোবেল পাইছে, কোন গাধা কি উনাকে নোবেল দিছে? এত সহজ ব্যাপারটা। ওই যে একজন যে বলতে শুনছিলাম, উনি নাকি আর 7-8 বছর বাঁচলেই নোবেল পাওয়া যাইব, নোবেল পাওয়া যাবে। এই নোবেল কি ওই গাধার মার্কেট থেকে আনা? এই অধ্যাপক সাহেব যখনই কিছু বলতে গেছেন আমাদেরকে গত 10 মাস যাবত, তখনই আমরা পিছন থেকে শীষ দিছি আর ডিস্টার্ব করছি। হ্যাঁ, আমরা ওই চাঁদাবাজি, রাহাজানি, লুটপাট, মারামারি, নিজেরা মারামারি কইরা, খুন খারাপি কইরা দেশটাকে একটা অস্থির পর্যায়ে নিয়ে গেছে। অপারেশন হান্টার চলতেছে, ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে আর্মিকে, তারপরও কোনো কুল কিনার নাই ভাই। আজকেও জানেন, পরীক্ষা হলের মধ্যে এক যুবদল নেতা টিচারের গায়ে হাত তুলছে। পরীক্ষার টাইম শেষ, তাকে আরো টাইম দিতে হবে। টাইম কেন দিল না? সে হুমকি দিছে, আমাকে চিনো আমি কে? স্যার কোনো কথা শুনে নাই, তার খাতাটা নিয়ে নিছে। খাতাটা কেন কেড়ে নিল ভাই? গায়ে হাত তুলছে। চিন্তা করছেন আপনি? হায় হায় হায়। আরেকজনের শুনলাম, ওই যে আমার দেশে দেখবেন ভয়েস রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে, টেলিফোনে আরেকজনের হুমকি দিতেছে, তার মা বোনকে গালাগালি করতেছে, বলতেছে তোকে অস্ত্র মামলা ঢুকাই দেবো। আর ওই লোক ভাই খুব তারা, কি দেশটা কি আপনারা কিনে নিছেন নাকি? হুমকি দিলেই হবে ভাই। উনি পাত্তাই দেয়নি, পাত্তাই দেয় না। কাল বলেছে আয় আয় আমার বাসায়, দেখি কি করতে পারস। তারপরে উনি ওই ভয়েস রেকর্ডটা বিভিন্ন চ্যানেলে পাঠাই দিছে। আমার দেশে আছে, আমার দেশ পত্রিকার চ্যানেলে আছে।
এই যে পিছন থেকে শীষ দিয়ে দিয়ে ডিস্টার্ব কইরা ক্লাসটাকে নষ্ট করা, তার মানে কি এই 10 মাসে অনেক কিছু করা যাইতো যদি আমরা পিছন থেকে শীষ দিয়ে ডিস্টার্ব না করতাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। কিন্তু উনি কি ছেড়ে দেওয়ার পাত্র? উনিও এমন খেলা খেলে দিছে, খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে। আজকে চরমোনাই পীর সাহেবের এখানে তো দেখছেন কি হয়েছে, জনসমুদ্র জনসমুদ্র, সব দলের লোকই আসছে ভাই, কিন্তু দাওয়াত করে নাই বিএনপিকে। হ্যাঁ, বিএনপিকে দাওয়াত করে নাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেককেই দাওয়াত করছে, কিন্তু বিএনপিকে দাওয়াত করে নাই। ওনারা দাবি করছে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট করলাম আজকে থেকে, মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের একটা ঐক্য জোট হয়েছে। এখানে ভাই সার্জিসও ছিল, এই যে নূরও গেছে। নূরকে নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন, যত কথাই বলেন না কেন, তার তো ভুলটা সে বুঝতে পারছে, ভুল পথে চলে গেছিল। উনি তো দেখতে পাইছে ভিতরে ঢুইকা, উনি তো একদম ভিতরে ঢুইকা গেছিল বিএনপির ভিতর থেকে, আবার ফিরত আইসা সমস্ত গোমর ফাঁস কইরা দিছে। আজকে দেখেন উনি চরমোনাই পীর সাহেবের মঞ্চে হাত পাখা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে। কেন? কারণ উনি বুঝতে পারছে দেশের জন্য কিছু করতে চায় ওনার মন। তেমনি ভাবে ভাই আমাদের জনগণের ভিতরেও কিন্তু একটা চেঞ্জ আসছে। দেখেন, সত্যি কথা বলতে কি জানেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সবচেয়ে বেশি জড়িত। বিএনপি তো থাকার কথা আজকে ওইখানে, কারণ ওইটা তো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট। হ্যাঁ, ওনারা ঘোষণা দিচ্ছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট ওনারা, অথচ বিএনপি নাই, কারণ ভুল রাজনীতির কারণে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, ওনাদের নেতা নাই, নেতা বিদেশে। এই যে সংলাপ নিয়ে বসছে এখানে দেখেন, সবাই কিন্তু একমত হইলো। বিএনপি অনেক কিছুতে একমত হইতে পারে না, আবার একমতও হয়, আবার বলে ঠিক আছে এটা আমরা পরে জানাচ্ছি। তার মানে ওনারা বাইরে যায়, আবার নেতার সঙ্গে কথা বইলা আবার পরের দিন আসে। এইভাবেই তো সময় নষ্ট হইতাছে। আর শীষ দিয়ে দিয়া গত 8-9 মাস তো নষ্ট হয়ে গেছে। যাই হোক, যেটা হাতছাড়া এখন নতুন কইরা সবাই বসছে, এখন নতুন একটা দিক উন্মোচন হয়ে গেছে। অধ্যাপক সাহেব বুঝাই দিছে গাধার হাট থেকে ওনার ডক্টরেট ডিগ্রি গুলো আসে নাই, নোবেলও আসে নাই, ঠিক মতো খেলে দিছে ভাই। দেখেন উনি কিন্তু চুপচাপ, এই যে লন্ডন থেকে আসলেন উনি, এরপরে কোনো কথাবার্তা বলে না। যা কিছু কথাবার্তা বলে শফিক সাহেব, উনার পিএস, উনি কথা বলে। শফিক সাহেব কিন্তু সবচেয়ে বেশি পপুলার জানেন, এবং আমার তো মনে হয় যত উপদেষ্টা আছে ওনাদের মধ্যে সবচেয়ে বেশি পপুলার। আরেকজন আছে ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, জাহাঙ্গীর সাহেব। ভাই একেবারে শিশু মন। কোথায় জানি গেছে, ওইখানে সিঙ্গারা না কি নিচ্ছে, ওই সিঙ্গারা সবাই খাওয়াইতেছে, আর্মিদেরও বলতেছে আপনারাও খান। একেবারে শিশু মন। গত 54 বছর এমন স্বরাষ্ট্রমন্ত্রী, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখি নাই ভাই, দেখি নাই। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। ভাই ব্রাদার, আমরা সঠিক পথে আছি। আমি সবসময় বলতাম না যে সঠিক পথে আছি? আজকে তো দেখলেন চরমোনাই পীর সাহেবের ডাকে কত মানুষ আসছে ভাই। আপনার মৎস্য ভবন থেকে আরম্ভ করে রমনা পার্কের গেট, সরারদি পুরাটা তো ভর্তি। মঞ্চের সামনে যত মানুষ, তার চেয়ে বেশি মানুষ পিছনে ভাই। মানুষ আর মানুষ, কত লক্ষ মানুষ হবে একটু কমেন্ট করে জানেন ভাই। এখানেই শেষ না, কিন্তু আবার আসতেছে খুব সম্ভব 19শে জুলাইতে জামায়াত আসতেছে। ওনারাও দেখাই দিবে ভাই, ওনারাও দেখাই দিবে। ওইখানেও কিন্তু ইনারাও থাকবে, কিন্তু সবাই থাকবে, কারণ সবাই এক জায়গায় চলে আসছে, একটি ভোটের বাক্সে চলে আসছে। ওনাদের দাবিটা কি জানেন? কঠিন দাবি। এই দাবিতে আসতেই হবে এই দেশের সবাইকে। কেউ এর বিরোধিতা কইরা কোন রকম রেহাই পাবেন না, কারণ ভোটারদের অধিকার আদায়ের দাবি এটা। অধ্যাপক সাহেব এমন খেলা খেলা দিছে, ক্ষমতা যে পাবলিকের হাতে, বলে না জনগণই সমস্ত ক্ষমতার মালিক, সেটাই কইরা ফেলাইছে ভাই। ভোটের অধিকার ব্যাপারটা একটু বুঝায় বলি। এই যে পিআর নিয়ে যে কথাটা বললো, যে পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে, আজকের মূল দাবি কিন্তু ছিল এটাই প্রথম দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। পিআর পদ্ধতিটা কেমন আমি মোটা মাথায় একটু বলি, আমি কম বুঝি নিজেও, তারপরে বুঝায় বলার চেষ্টা করতেছি। মনে করেন আমার গ্রামের নাম বসন্তপুর, আমার নিজের গ্রামের নাম দিয়ে বলতেছি, ওই গ্রামের নাম বসন্তপুর। এখন ধইরা নেন বসন্তপুরে 4 লক্ষ লোক আছে, 4 লক্ষ মানুষ আছে, এর মধ্যে এরা 4 লক্ষই ভোটার ধইরা নেন। এখন এখানে নির্বাচনে দাঁড়াইছে ধইরা নেন 2 জন।
একজন পাইলো 2.5 লক্ষ ভোট, সে পাস। আরেকজন 1.5 লক্ষ ভোট পায়া ফেল। ঠিক আছে, এখন দেখেন ওই যে 2.5 লক্ষ ভোট পায়া যে লোকটা পাস হয়ে গেল, সে কিন্তু তার ওই 2.5 লক্ষ মানুষ নিয়ে চিন্তা ভাবনা করবে আগামী 5 বছর। যে 1.5 লক্ষ লোক তাকে ভোট দেয় নাই তাদেরকে নজরে রাখবে, তাদের কোনো উপকার করবে না, বরঞ্চ প্যাচে ফালাইয়া, মামলায় ফালাইয়া নাস্তা নাবুদ করবে, প্রতিশোধ নিবে, কেন আমারে ভোট দেস নাই। তার মানে কি ওই 1.5 লক্ষ মানুষের কোনো ভোটের দাম নাই, কোনো মূল্য নাই। এই 1.5 লক্ষ ভোটার যারা ফেল করছে, তাদের নেতা ফেল করছে, এদের কোনো মূল্য নাই, এদের মূল্য দিতে হবে। সিস্টেমটা এই দিকে নিয়ে যাচ্ছে। তার মানে কেমন জানেন, পিআর সিস্টেমটা, এই যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অবশ্যই, কিন্তু যেটা বলতেছিলাম সেটাই বলি। এই জাতীয় নির্বাচনে মনে করেন অনেকে দাবি করে না যে ভাই আমার 50% ভোট আছে, আওয়ামী লীগ তো দাবি করে তার 60% ভোট আছে, কেউ দাবি করতেছে 65% ভোট আছে। আচ্ছা, ধইরা নিলাম আপনার 60% ভোট, ওকে। আর 40% যে ভোটার, এরা কি দেশের মানুষ না? এদের ভোটের কোনো মূল্য নাই ভাই। এই যে 40% ভোটার যে ভোট দিল, তাদের নেতা বাছাই করলো, এদের কোনো দাম নাই, কোনো দাম থাকে না ভাই। কারণ কি জানেন, ওখানে একটা গুন্ডামি সিস্টেম চালু হয়। হ্যাঁ, যে জিতে সে কিন্তু আবার ওই যে গুন্ডা পালে, গুন্ডা দিয়ে এদেরকে সাইজ করতে থাকে সারা বছর। যার ফলে হয় কি জানেন, ওই যে নির্বাচনের কোনো পরিবর্তন আসলে ওই 40% ঝাঁপায়া পড়ে, যেটাকে মব জাস্টিস বলা হয়। ওই ঝাঁপায়া পড়ে, প্রতিশোধ নেয় যে তুই আমারে গত 5 বছর খুব জ্বালাইছ, কোনো দাম দেস নাই, ঘরে থাকতে দেস নাই, দোকানদারি করতে দেস নাই, মা বাবার লগে দেখা করতে দেস নাই, আজকে কই যাবি। ওই যে ঝাঁপায়া পড়ে, ওইটাই মব জাস্টিস। এটা বন্ধ করার জন্য সিস্টেমটা কি, এটা বন্ধ করার জন্য অধ্যাপক সাহেব নতুন সিস্টেম চালু করতে চায়, এবং ওই নতুন সিস্টেমের মধ্যে সবাই চলে আসছে ইসলামিক মাইন্ডের। এই সিস্টেমটা কি ভাই, যে আপনি 60% ভোট পাইছেন, ওকে, আপনি 60% এমপি দেন সংসদে। আমি 40% পাইছি, তাহলে আমি 40% দিব। আপনি 60% দেন 60 জন, আমি 40% সব দল মিলা আমি দিব 40 জন, এ হয়ে গেল 100 জন। এই সিস্টেমটাই চালু করতে চায়। এই সিস্টেমটা চালু হলেই তো ভাই আপনার আমার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হয়। আবার ওই যে হেরে যাওয়া পার্টিরও কিন্তু একটা মূল্য থাকে, ওই হেরে যাওয়া পার্টিরও কিন্তু সংসদে যাওয়ার একটা সুযোগ থাকে। তাতে কি হয় জানেন, ওই যে গ্রাম অঞ্চলে দেখেন না, মফস্বলে মারামারি কাটাকাটি দলে দলে, ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ সংসদে সবারই প্রতিনিধি আছে, যা কিছু বলার সংসদে বলবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য পিআর সিস্টেম, এই সিস্টেম চালু করতে চায় ইসলামিক মাইন্ডের সবাই, কিন্তু একটি দল চায় না। কেন চায় না সেটা জবাবদিহি করতে হবে। না চায় কোনো উপায় নাই। কোন দিকে যাবেন, কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই। আপনারা যা চাইবেন তাই দিয়ে দিবে, তাহলে উনাদের চাওয়াটা কি? আজকে দেখেন নাই কত লোকের সমাবেশ, জনসমুদ্র ছিল তো। আবার 19 তারিখে জামায়াত ইসলাম যখন দেখবেন, তখন দেখবেন আরেকটা জনসমুদ্র। তখন বুঝে নিয়েন আপনারা যে আপনারা যা চাইবেন তাই দিয়ে দিবে সরকার। এই সুযোগ নাই সরকারের হাতে। সরকার সবাই আশায় পূরণ করতে হবে। দাবি, সবচেয়ে বড় দাবি যেটা আজকে উঠছে, বিচার চালু হইতে হবে। বিচার একটা জায়গায় পৌঁছানোর পর নির্বাচন, সংস্কারের পর নির্বাচন, পিআর সিস্টেম চালু হওয়ার পর নির্বাচন, স্থানীয় নির্বাচন আগে অবশ্যই হইতে হবে। স্থানীয় নির্বাচন না হইলে কি হয় ভাই জানেন, মনে করেন যে 300 এমপি যায়, আয় হায় 300 এমপি, চিন্তা করেন 300 এমপি পালায় গেছে, কাউরে পাইছেন? তার মানে কি, এই 300 এমপি তো ওই সংবিধানের মাধ্যমেই আসছে। শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংবিধান মাইনেই তো স্বৈরা শাসক হয়েছে। ওই সংবিধান বদলাইতে হবে না, ওই সংবিধান ওই সুযোগ আছে ভাই। ওই সুযোগ কত বড় সুযোগ আপনি দেখেন। আজ পর্যন্ত রাষ্ট্রপতিকে সরাইতে পারছেন কোনোভাবে? পারেন নাই। কারণ ওই সংবিধানের কারণে। ওই সংবিধানটা এমন ভাবে তৈরি, ওই সংবিধান মাইনা যদি আপনি চলেন, আপনি অটোমেটিক একটা স্বৈরা শাসক হয়ে যাবেন, আপনি অটোমেটিক হিটলার হয়ে যাবেন। ওই সংবিধান চেঞ্জ করতে হবে না। সব পরিবর্তন হওয়ার পরই কিন্তু নির্বাচন আসবে। আপনারা যারা এতদিন মনে করছেন যে আমরাই সবচেয়ে বড় দল, আমাদের দাবি আগে মানতে হবে, আমরা যা বলবো তাই শুনতে হবে, এখন ইসলামিক মাইন্ডের সবাই এক জায়গায় এসা, ওরাও তো একটা বড় দল,
ওদের কথাও তো শুনতে হবে। কার কথা শুনবে? শুনতে হবে জনগণের কথা। আমরা যেটা চাইবো সেটাই করতে হবে। সবাই আমরা কি ভাবতাম 5ই আগস্টের সঙ্গে সঙ্গে আমরা সবাই কল্পনায় ধরে নিছি না তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায় চলে আসতেছে। হ্যাঁ, ওদেরই তো চেয়ারে বসার কথা। আজকে দেখেন কার চেয়ারে কে বসতে যাচ্ছে। আসলে এখনো ঠিক না কে বসবে, কিন্তু আমরা আগামী 1 থেকে দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন। আর চরমনাই পীর আসলেও যদি এভাবে এগিয়ে যায়, এভাবে যদি রাজনৈতিক ইসলামিক দলগুলো একত্রিত হয়, তাহলে হয়তো বাংলাদেশের সামনে ইসলামী Power off.